নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেই অধ্যায়গুলির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি বলে দেব। এই প্রশ্নগুলি প্রস্তুত করলেই তোমাদের ভূগোলের প্রিপারেশন পুরোটা হয়ে যাবে এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন পাবে। তো আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পূর্ণমান 40, অর্থাৎ 40 নাম্বার করে তোমাদের প্রতিটি পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তো সেই মতোই ভূগোলের তোমাদের আমি সাজেশনটি দিয়ে দিচ্ছি। প্রথমে সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে কি কি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে সেগুলি দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং ভারতের সম্পদ। তো প্রথম যে অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলি করে রাখবে দেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? 2 নম্বর, জিওয়েড ও জিওডেসি কি? 3 নম্বর, অন্তস্থ এবং বহিস্থ গ্রহ কাকে বলে, উদাহরণ দাও। 4 নম্বর, বামন গ্রহ কাকে বলে? 5 নম্বর, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? 6 নম্বর, মঙ্গলের 2টি উপগ্রহের নাম লেখো। 7 নম্বর, ছায়াপথ বা গ্যালাক্সি কি? এই 7টি 2 নম্বরের প্রশ্ন দেখে রেখো, এগুলির মধ্যেই 2 নম্বর কমন পেয়ে যাবে, কোনো সমস্যা তোমাদের হবে না। এবং 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের জন্য তোমাদের বলবো তোমরা কিন্তু তোমাদের ভূগোল যে টেক্সট বই রয়েছে সেটি খুব ভালো করে পড়ো, তাহলে 2, 5, 1 সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের সহজেই প্রস্তুত হয়ে যাবে। 3 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চল বস্তুর ওজন বেশি হয় কেন? 2 নম্বর, মেরু নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর গোলীয় আকার কিভাবে প্রমাণিত হয়? 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে অগ্রসর হলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন? 4 নম্বর, কিভাবে প্রমাণ করবে পৃথিবী একটি আদর্শ অভিগত গোলক নয়? 5 নম্বর, প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? 6 নম্বর, গ্রহ এবং নক্ষত্রের পার্থক্য লেখো। 7 নম্বর, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায় তা ব্যাখ্যা করো। এই 7টি 3 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে অবশ্যই তোমরা দেখে রাখবে, এর মধ্যেই কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে 5 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি সমতল নয় প্রায় গোলাকার, যুক্তি সহ ব্যাখ্যা করো। 2 নম্বর, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন? পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সাপেক্ষে যুক্তি দাও। 3 নম্বর, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বা জিওয়েড, ব্যাখ্যা করো। 4 নম্বর, পৃথিবী মানুষের আবাসস্থল ব্যাখ্যা দাও, বা এটি আরেকভাবে আসতে পারে, সৌরজগতে একাধিক গ্রহ থাকা সত্ত্বেও পৃথিবীতে মানুষজন এবং অন্যান্য জীবের বাসভূমি করে উঠেছে কেন, ব্যাখ্যা করো। 5 নম্বর, জিপিএস কি, এর ব্যবহার লেখো। এই 5টি প্রশ্ন অবশ্যই করে রাখবে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, এখান থেকেই কমন পাবে। তোমরা প্রথমে 5 নম্বর তারপর 3 নম্বর প্রশ্নগুলি তৈরি করবে, তাহলে দেখবে অনেক 1 এবং 2 নম্বর প্রশ্ন সহজেই তোমাদের তৈরি হয়ে যাবে। এর পরের যে অধ্যায় পরীক্ষা হবে পৃথিবীর গতিসমূহ, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন করে রাখবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তনের গতিবেগ কোথায় সবথেকে বেশি এবং কোথায় সবথেকে কম? 2 নম্বর, পৃথিবীর আবর্তন গতি না থাকলে কি হতো? 3 নম্বর, ছায়াবৃত্ত কি? 4 নম্বর, উষা এবং গোধূলি কাকে বলে? 5 নম্বর, ফেরেলের সূত্রটি লেখো। 6 নম্বর, কোরিওলিস বল কি? 7 নম্বর, অপসূর এবং অনুসূর অবস্থান কাকে বলে? 8 নম্বর, রবি মার্ক কি? 9 নম্বর, সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলে? 10 নম্বর, মহাবিষুব এবং জলবিষুব কি? 11 নম্বর, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি কাকে বলে? 12 নম্বর, পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন ঘটে না এবং কেন? 13 নম্বর, মেরুপ্রভা বা মেরুজ্যোতি কি, কিভাবে সৃষ্টি হয়? 14 নম্বর, সুমেরু এবং কুমেরু প্রভা কি? 15 নম্বর, নিশীথ সূর্য কি, কোথায় দেখা যায়? এই 15টি প্রশ্ন অবশ্যই দেখে রাখবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই যে প্রশ্নগুলি দিলাম তোমাদের 2 নম্বরের, এগুলি করলে কিন্তু অনেক 1 নম্বরের প্রশ্নও তোমরা কমন পাবে, তাই কোনোটি কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, এবং সাজেশনের প্রশ্নগুলি কেমন লাগছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবে। 3 নম্বরের যে প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? 2 নম্বর, আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না, এর কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, সূর্যের দৈনিক আপাত গতি কি?
4 নাম্বার পৃথিবীর অক্ষের হেলানো অবস্থার গুরুত্ব লেখো, অথবা এটি আরেকভাবে আসে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাপেক্ষে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকার ফলাফলগুলি আলোচনা করো। 5 নাম্বার পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 6 নাম্বার প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস 29 দিনের কেন হয় বা অধিবর্ষ বলতে কি বোঝো। 7 নাম্বার বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে আন্টার্কটিকা অভিযানে যান কেন। এই 7টি 3 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা দেখে রেখো, দরকার হলে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিও। 5 নম্বরে যে প্রশ্নগুলি করবে দেখো, প্রথম প্রশ্ন পৃথিবীর আহ্নিক গতির সাপেক্ষে প্রমাণগুলি লেখো। 2 নাম্বার পৃথিবীর আহ্নিক গতির ফলাফল আলোচনা করো। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট চিত্রসহ পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থান বুঝিয়ে দাও, অথবা অপসূর এবং অনুসূরের কিন্তু পার্থক্য তোমাদের আসতে পারে। 4 নাম্বার পৃথিবীর পরিক্রমণ বা বার্ষিক গতির ফলাফল লেখো। 5 নাম্বার চিত্র সহকারে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আলোচনা করো, পার্থক্যটিও কিন্তু তোমরা দেখে রাখতে পারো। এই 5 নম্বরের প্রশ্ন দেখে রাখবে এই অধ্যায় থেকে, এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা নিচু ক্লাস অর্থাৎ ক্লাস 8 বা ক্লাস 7 বইয়েরও কিন্তু হেল্প নিতে পারো এই উত্তরগুলি তৈরি করার ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা থাকে। এর পরের যে অধ্যায় তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ শেষ অধ্যায় ভারতের সম্পদ, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন করে রাখবে। প্রথম প্রশ্ন সম্পদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নাম্বার নিরপেক্ষ উপাদান কি। 3 নাম্বার পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদ কাকে বলে। 4 নাম্বার সম্পদ সংরক্ষণ কাকে বলে। 5 নাম্বার পিক আয়রন কি। 6 নাম্বার কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি। 7 নাম্বার খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন। 8 নাম্বার খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি এবং 9 নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তি বলতে কি বোঝো। 9টি 2 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে রাখবে, এগুলি করলে কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, আমি আবারও তোমাদের বললাম। 3 নম্বরের করে রাখবে সম্পদ কাকে বলে। 2 নাম্বার গচ্ছিত এবং প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 3 নাম্বার পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য লেখো। 4 নাম্বার মানুষ একসাথে সম্পদ সৃষ্টিকারী এবং ধ্বংসকারী এর কারণ লেখো, অথবা এটি আরেকভাবে আসে সম্পদ সৃষ্টিতে মানুষের দ্বৈত ভূমিকা কি, দুটোর একটি উত্তর হবে। 5 নাম্বার কয়লাকে কালো হিরে কেন বলা হয়। 6 নাম্বার পেট্রোলিয়ামকে তরল সোনা কেন বলা হয়। 7 নাম্বার ভারতে খনিজ তেলের ব্যবহার সম্পর্কে লেখো। এগুলি 1 নম্বরেও আসতে পারে, যেমন ধরো কালো হিরে কাকে বলা হয় বা তরল সোনা কাকে বলে, এগুলি কিন্তু তোমরা একটু মনে রেখো। 7 নাম্বার ভারতে খনিজ তেলের ব্যবহার সংক্ষেপে লেখো। 8 নাম্বার একটি টিকা করে রেখো ওএনজিসি। 9 নাম্বার প্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। 10 নাম্বার জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় কেন, এটি আরেকভাবে 1 নম্বরে শর্ট প্রশ্নে আসতে পারে, সাদা কয়লা কাকে বলা হয়, জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ এরকম অপশান দিয়ে দিতে পারে। 11 নাম্বার অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এবং 12 নাম্বার প্রচলিত এবং অপ্রচলিত শক্তির পার্থক্য লেখো। এই 12টি প্রশ্ন করে রেখো 3 নম্বরের প্রশ্ন, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে সমস্ত প্রশ্ন। এগুলি করলে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো সমস্যাই আর হবে না। 5 নম্বরের করে রাখবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 2 নাম্বার আকরিক লোহার শ্রেণীবিভাগ করো এবং এর ব্যবহার লেখো আকরিক লোহার। 3 নাম্বার কয়লার শ্রেণীবিভাগ করে কয়লার ব্যবহার লেখো। 4 নাম্বার ভারতের টার্সিয়ারি এবং গন্ডোয়ানা যুগের কয়লা উত্তোলক অঞ্চলগুলির পরিচয় দাও। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণ কি, অর্থাৎ গড়ে ওঠার কারণ কি। 6 নাম্বার চিরচরিত এবং অচিরাচরিত শক্তির সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এবং 7 নম্বরে করে রাখবে ভূতাপ শক্তি কি, ভূতাপ শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। এই টোটাল 7টি প্রশ্ন দিলাম, এখান থেকে 5 নম্বরে তোমরা প্রস্তুত করে রেখো। তো তোমাদের যে অধ্যায়গুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই 3টি অধ্যায়েরই সমস্ত ইম্পর্টেন্ট 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম, এগুলি তৈরি করে রেখো। আবারও বলছি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য টেক্সট বই ভালো করে পড়ো, তাহলে এই 2, 3, 5 নম্বর প্রশ্ন তো বটেই, 1 নম্বরের প্রশ্নগুলিও তোমাদের প্রস্তুত হয়ে যাবে। দরকার হলে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো, প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো, বা কোনো প্রশ্ন যদি অসুবিধা হয় কমেন্ট করে সেটি কিন্তু আমাকে জানিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে দিও। এটি হলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে। যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও, এর মধ্যেই তোমরা কমন পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তাও কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হলে প্রশ্নটি মেনশন করে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব।
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।